হ্যালো আমার প্রিয় মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিনও ভুলতে পারব না। তাই তোমাদের মজা দেওয়ার জন্য আবারও নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। গল্পটি শোনার মতো আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তোমরা হেডফোন লাগিয়ে বসে যাও। যদি আমার গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। ইমরান সিনহার একদম কাছে এসে সিনহার চুলের মুঠি চেপে ধরে সিনহার মুখ নিজের মুখের খুব কাছে নিয়ে আসে। সিনহার চোখ সাথে সাথে বন্ধ হয়ে যায়। সিনহার ঠোঁট কাঁপছে। সিনহার ভয় করছে। ডেভিলটা কি করতে চাইছে তার সাথে? ভালোবাসিস আমাকে? ইমরানের কথা শুনে সিনহা চোখ মেলে তাকায়। তার ঠোঁট কাঁপা বন্ধ হয়ে যায়। সিনহা অবাক হয়ে ইমরানের দিকে তাকিয়ে আছে। এই মুহূর্তে অবাক হওয়া ছাড়া তার কি বা করার আছে? সে কি ভেবেছিল, আর হলোটা কি? অবাক হয়ে তাকিয়ে না থেকে বল, ভালোবাসিস আমাকে? সিনহা বুঝতে পেরেছে ইমরান খুব সিরিয়াস। এই মুহূর্ত মজা করা মানে নিজেই নিজের 12টা বাজানো। সিনহা মাথা নিচু করেই জবাব দেয়, ভালো না বাসলে কি প্রেম করতে চাইতাম? ভালোবাসিস? হু। সুন্দরভাবে আমার দিকে তাকিয়ে বল। পারব না, আমার লজ্জা লাগতেছে। লজ্জা একপাশে রাখ। আমি এখন খুব সিরিয়াস। বল আমার দিকে তাকিয়ে। বল ইমরান, আমি তোমাকে ভালোবাসি। আমি তোকে তুমি করে বলবো? ইম্পসিবল। ইমরান নিমিষেই সিনহার ঠোঁট জোড়া নিজের ঠোঁট জোড়া দিয়ে আঁকড়ে ধরে। ইমরানের এমন কাজে সিনহা হতভম্ব। সিনহার চোখ রসগোল্লার মতো বড় বড় হয়ে যায়। সিনহা নিজের 2 হাত দিয়ে ইমরানের শার্ট শক্ত করে আঁকড়ে ধরে। ইমরান শক্ত করে সিনহার চুলের মুঠি ধরে সিনহার ঠোঁটে কিস করে যাচ্ছে। সিনহা এখন ব্যথা পাচ্ছে। সে ব্যথা পাচ্ছে, এই কথা বলতে চাচ্ছে, কিন্তু তার মুখ দিয়ে শব্দ ছাড়া আর কোনো শব্দ বের হচ্ছে না। সিনহা উপায় না পেয়ে জোরে ইমরানের ঠোঁটে কামড় দিয়ে বসে। আউচ! সিনহা, কামড় দিলি কেন? ইমরানের হাত নিজের ঠোঁটে চলে যায়। ঠোঁট কেটে হালকা রক্ত বেরিয়েছে। ভাইয়া, তুই আসলেই একটা অসভ্য লুচু পোলা। সর সামনে থেইকা। সিনহা ইমরানকে ধাক্কা দিয়ে সরিয়ে বিছানা থেকে নেমে নিচে চলে যায়। একে তো কামড় দিল, এখন আবার কথা শোনাচ্ছে। সিনহা নিচে এসে দেখে সোফায় দিয়া চাচা বসে আছে। সিনহা ধপাস করে সোফায় বসে পড়ে। অসভ্য, লুচ্চা, বেয়াদব পোলা। মন চাচ্ছে মুখ বরাবর ঝাঁটা দিয়ে বাড়ি মারি। কাকে বলছিস এইসব? কাকে আবার? তোর রাজপুত্র ভাইরে। রাজপুত্র না ছাই? কেন? আমার ভাই কি করল আবার? কথায় কথায় মাথায় ঠুয়া মারে। কেন রে, আমার মাথা কি তোর সম্পত্তি পাইছস যে কথায় কথায় ঠুয়া মারবি? সিনহার সাথে এবার চাচাও বলা শুরু করলেন। আসলেই ভাতিজাটা বড়ই বেয়াদ। ছোটদের স্নেহ, বড়দের সম্মান করতে জানে না। তোর কি কোনো দরকার আছে বাচ্চা মেয়েটাকে সকাল সকাল ঠুয়া মারার? আচ্ছা বেয়াদব বুঝলাম, কিন্তু অসভ্য, লুচ্চা কেন বললি? তো বলবো না, হুট হাট করে অনুমতি না নিয়ে রুমে ঢুকে যায়। এত অসভ্য কেন তোর ভাই? চাচা আবার সিনহার সাথে সুর মিলায়। আসলেই ভাতিজাটা একটা অসভ্য লুচ্চা। কি দরকার তোর সকাল নাই দুপুর নাই একটা মেয়ের রুমে ঢুকে যেতে হবে? লেখক ইমতিহান ইমরান। ইমরান পিছনে দাঁড়িয়ে সিনহা, চাচা দুজনের কথায় এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। সে বলে উঠল, ও আচ্ছা, তারপর? কে রে পিছন থেকে কি বলে? চাচা পিছনে তাকিয়ে দেখে ইমরান। চাচা ইমরানকে দেখে চুপ মেরে সোজা হয়ে বসে পড়ে। সিনহাও ইমরানকে দেখে ভয়ে এক ঢোক গিল। হায় আল্লাহ, এই ডেভিলটা সব শুনে ফেলল। না জানি আমার কপালে কোনো শনির দশা লাগে। ওমা, ডেমিলটা যে সামনে আসতেছে। আল্লাহ, এই যাত্রায় আমারে রক্ষা কর। সিনহা। ইমরান এসে সিনহা চাচার সামনের সোফায় এসে বসে। সিনহা, কি যেন বলছিলি তুই আমাকে নিয়ে? কই, কখন আমি আবার কি বললাম? আমি তোকে নিয়ে কি কিছু বলতে পারি বল? আমি তো তোর সুনাম করতেছিলাম যে তুই কত ভালো একটা ছেলে। আমাদের রাজপুত্র তুই। দিয়া হা হয়ে সিনহার কথা শুনছে। সিনহা, তুই কেন মিথ্যা বলছিস? তুই তো এইসব বলিসনি। তুই চুপ থাক। কথার মাঝে তোর বাম হাত দিবি না। থমক। ভাইয়া, আমি আসি এখন। আমার কাজ আছে। হিহি। সিনহা এক দৌড়ে ফুরুত।
ইমরান এবার চাচার দিকে তাকায়। চাচা কি যেন বলছিলা তুমি? ভাইয়া আমি বলি কি বলছিল তোকে? তুই চুপ থাক। চাচা দিয়াকে একটা ধমক দিয়ে চুপ করিয়ে রাখে। কই আমিও কিছু বলি নাই তোকে। আমারও একটা জরুরি কাজ আছে। উঠি আমি। চাচা তাড়াহুড়ো করে সোফা থেকে উঠে চলে যেতে নিলে লুঙ্গির সাথে পা বেঁধে হোঁচট খেয়ে কাজের বুয়া জরিনা বানুর গায়ের উপর এসে পড়ে। জরিনা বানু এই সময় মাহবুব সাহেবের জন্য এক গ্লাস দুধ নিয়ে যাচ্ছিলেন। চাচা তার গায়ের উপর পড়ায় গ্লাসের সব দুধ চাচার উপরে এসে পড়ে। আর চাচা জরিনা দুজনে হুমড়ি খেয়ে মেঝেতে পড়ে যায়। চাচার লুঙ্গি অর্ধেক খুলে যায়। জরিনা লুঙ্গি খোলা দেখেই ওমাগো চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। চাচা তাড়াতাড়ি করে মেঝে থেকে উঠে লুঙ্গি ঠিক করে নেয়। জরিনা বানুর দিকে তাকিয়ে বলে, বেডি হুদায় অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে গেল। বেডিরে এখন কে বুঝাইব লুঙ্গি যে পুরোটা খুলে নাই। রুম জুড়ে আলো আধারের খেলা চলছে। বাহির থেকে আলো আসতে চাইলেও জানালায় পর্দা দেয়া থাকায় আলো প্রবেশ করতে পারছে না। দেওয়ালের সাথে চিপকে দাঁড়িয়ে আছি। সামনে অস্পষ্টভাবে এক পুরুষালী অবয়ব দেখা যাচ্ছে, তবে মানুষটাকে বুঝতে পারছি না। একটু আগে ওয়াশরুম থেকে বেরিয়ে হঠাৎ নিজের রুমে পুরুষালী অবয়ব দেখে দেওয়ালের সাথে সেটে দাঁড়িয়ে আছি। আমি নিজেই রুম অন্ধকার করে রেখেছি। হলুদের হৈহুল্লোর করায় খানিকটা ক্লান্ত লাগছে। মেহেদির অনুষ্ঠান যেহেতু রাতে সেহেতু একটু ঘুমিয়ে নেওয়া যাবে। অবয়টা একটু একটু করে আমার দিকে এগিয়ে আসছে। মনের মাঝে ভয় হচ্ছে, এটা আবার ইভান ভাই না তো? সে কি আমার গায়ে কলঙ্ক দেওয়ার জন্য এখানে এসেছে, নাকি তার অন্য কোনো মতলব আছে? কাপা কাপা কণ্ঠে জিজ্ঞেস করলাম, কে আপনি? এখানে আমার রুমে কেন এসেছেন? কি মতলব আপনার? অপর পাশ থেকে কোনো জবাব নেই। মানুষটা তখন আমার থেকে এক হাত দূরে। আমি যে চিৎকার দিব বা কিছু করব সেই খেয়াল আমার মাঝে নেই। বুকের মাঝে ধুপুক ধুপুক শব্দ হচ্ছে। ভয়ে এই বুঝি হৃদয়পিণ্ড বেরিয়ে আসবে। মানুষটা যখন আমার একদম কাছাকাছি, আমি তার উপস্থিতি অনুভব করতে পারছি, তখনই চট করে চিনে ফেললাম মানুষটাকে। হুট করে ভয় ভীতি এক পাশে রেখে জড়িয়ে ধরলাম মানুষটাকে। সামনের মানুষটা হয়তো ভাবেনি আমি তাকে এভাবে জড়িয়ে ধরব। সে হয়তো ভেবেছে আমি ভয়ে আরও সিটিয়ে যাব। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে জিজ্ঞেস করল, ভয় পাসনি? এত সহজেই চিনে গেলি কি করে? মনে হয়নি অন্য কেউ হতে পারে? তোমার কি মনে হয় আমি আমার নিজের একান্ত ব্যক্তিগত মানুষটাকে চিনব না? আমার নামে লেখা মানুষটাকে চিনতে আমি ভুল করব? আমি না হয়ে যদি অন্য কেউ হতো? তুমি থাকতে অন্য কেউ আমার আশেপাশে আসবে এটা অসম্ভব। এতটা বিশ্বাস? অবশ্যই। সন্দেহ আছে? একটুও না আগে। আদ্রকে সেভাবে জড়িয়ে রেখেই জিজ্ঞেস করলাম, তা হঠাৎ আমার রুমে কি করছো? তাও আবার এমন ভূতের মতো গু? বুকে দেখতে এলাম। বু তো আমায় পাত্তাই দিচ্ছে না আগে। এই একদম উল্টোপাল্টা বকবে না। সাহেব এসেছে সেই সকালে, তার দেখা নেই, আর উনি আসছে আমায় বলতে গু? আমি তো জানি আমার রৌদ্রময় অভিমানে গাল ফুলিয়ে বসে আছে, তাই তার অভিমান ভাঙাতে চলে এলাম গো। কিভাবে ভাঙাবে তার অভিমান? আদ্র কথার পৃষ্ঠে কোনো কথা বলল না। পিছনে লুকানো হাত বাহির করে গালে ছুঁয়ে দিল। দুগালে ছুঁয়ে নাকের ডগায় ও ছুঁয়ে দিল। গালে শীতলতা অনুভব হচ্ছে। অতঃপর কিছুটা ঝুঁকে আমার গালের সাথে নিজের গাল ঘষে দিল। আদ্রর খোঁচা খোঁচা দাড়ি গালে লাগতেই কুকিয়ে উঠলাম। আমার দুই গালে নিজের গাল ঘষে দিল। অতঃপর নাকের ডগায় নাক ছুঁয়ে দিল। আমি মানুষটার কার্যক্রম অনুভব করছি, তার স্পর্শ, তার ভালোবাসা, সবকিছু। শরীর বেয়ে শিহরণ ছেয়ে যাচ্ছে। আদ্র শাড়ি আস্তরণ গলিয়ে উন্মুক্ত কোমরে হলুদ ছুঁয়ে দিল। উনার ছোঁয়ায় শিউরে উঠলাম। আদ্র কোমর জড়িয়ে আমায় নিজের কাছে টেনে নিয়ে ফিসফিসে কণ্ঠে শুধাল, রৌদ্রময়ের অভিমান কি ভেঙেছে নাকি এখনো আছে? আমি উত্তর দিলাম না, লজ্জায় মিশে রইলাম ওনার বুকে। কতক্ষণ সময় নিয়ে নিজেকে সামলে বললাম, মাত্র ফ্রেশ হয়ে এলাম। এখন আমায় আবার হলুদের রাঙালে কেন? আমার বউ আর আমি তাকে হলুদ লাগাবো না সেটা কখনো হয়? সবার সামনে লাগালেই পারতে গু। সবার সামনে এভাবে লাগালে লজ্জা তুই নিজেই পেতিস। আমার কোনো সমস্যা নেই। আমি তো জানি আমার রৌদ্রময়ী লাজুকলতা, তাই সবার আড়ালে হলুদের রঙে রাঙিয়ে দিলাম গু। এখন আমায় আবার ফ্রেশ হতে হবে, ধুর ছাই, ভালো লাগে না আগে। আদ্র ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে বলল, চল আমি তোকে ফ্রেশ হতে হেল্প করি গে।
আদ্রর বুকে হাত রেখে থামিয়ে দিলাম। থাক, হয়েছে, তোমার হেল্পও আমার লাগবে না, আমি নিজেই পারব। তুমি এখন যাও, আমি ঘুমাবো গু। এভাবে তাড়িয়ে দিচ্ছিস? মনে রাখিস, পই পই করে হিসাব রাখব, অতঃপর সুদ সমেত তুলব। মুখ বাঁকিয়ে ভেঙচি কাটলাম। আদ্র চলে গেল রুমের বাহিরে। আদ্র চলে যেতেই হাফ ছেড়ে বাঁচলাম। এই মানুষটা আছে বলেই আমি এতটা রিল্যাক্স আছি। কিছুক্ষণ আগের ঘটনা। ইভান ভাইকে আচমকা দেখে ঘাবড়ে গিয়েছি। তার অপর পাশে আদ্র আছে। ভীতু চোখে ইভান ভাইকে দেখছি, তখন সবার অগোচরে আদ্রর আমার হাত নিজের হাতের মাঝে নিয়ে নিল। চোখের দ্বারা আশ্বস্ত করল আমায়। আদ্রর হাত ধরার দৃশ্য সবার অগোচর হলেও ইভান ভাইয়ের অগোচর হল না। তিনি ঠিকই বিষয়টা খেয়াল করল। অতঃপর কেমন করে যেন হাসলেন। ইভা এসে বলল, ভাইয়া, এতদিন পর তোমার আমাদের কথা মনে পড়ল? বন্ধুর বাড়ি গিয়ে আমাদের তো এক প্রকার ভুলেই বসেছিলে। আজকে বনুর বিয়ে বলে হয়তো এলে, না হয়তো তোমার দেখাই পাওয়া যেত না গু। ইভান ভাই বাঁকা হেসে বলল, রোদ সোনার বিয়ে আর আমি আসব না, সেটা কখনো হয়? আমায় যে আসতেই হতো। আমাদের ফ্যামিলির আদরের মেয়ের বিয়ে বলে কথা গু। ইভান ভাইয়ের কথায় কেমন ভয় হল। তিনি আবার কিছু করবেন না তো? আমি কিছুটা ভয় পেলেও আদ্রর আমায় আশ্বাস দিল। কানে কানে ফিসফিস করে বলল, রৌদ্রময়ের কোনো ভয় নেই। যতদিন এই আদ্র বেঁচে আছে ততদিন কেউ রৌদ্রময়ের কিছু করতে পারবে না গে। আদ্রর থেকে ভরসা পেয়ে নিজেকে হালকা লাগছে। সত্যি, এই মানুষটা যতদিন আছে ততদিন কেউ আমার কিছু করতে পারবে না। ভাবনা বাদ দিয়ে এক সেট কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লাম। এখন ফ্রেশ হলে হবে না, একবারে শাওয়ার নিতে হবে। ঘুমিয়ে আছি এমন সময় কারো ডাক কানে ভেসে আসছে। কিন্তু আমার উঠতে ইচ্ছে করছে না। কোলবালিশ জড়িয়ে উল্টো দিকে ঘুরে শুলাম। কিন্তু মানুষটা থামলে তো। তার একমাত্র লক্ষ্য আমায় ঘুম থেকে তোলা। হলুদের হৈহুল্লোর করায় ক্লান্ত লাগছে। ঘুম ভেঙে চোখ মেলে তাকাতে ইচ্ছে করছে না। অপাশের মানুষটা থামলে তো। অনবরত ডেকেই চলেছে, রোদ, এই রোদ, উঠো না বোন। দেখ, সন্ধ্যা হয়ে গেছে। মেহেদি পড়তে বসবি কখন? তুই না ব্রাইড? তোর দুহাতে মেহেদি পড়তে অনেক সময় লাগবে তো, উঠ না। আমি উঠলে তো? ঈশিতা আপু এবার হতাশ কণ্ঠে বলে উঠল, তোর জন্য এই লাইনটা ঠিক আছে, যার বিয়ে তার হুঁশ নাই, পাড়াপড়শির ঘুম নাই। তোকে দেখে সেটাই মনে হচ্ছে। তাড়াতাড়ি উঠব। ঈশিতা আপুর অত্যাচারে টিকতে না পেরে উঠে বসলাম। ঘুমানোর সময় ডিস্টার্ব জিনিসটা আমার মোটেও পছন্দ না। চোখ মুখ কুঁচকে বললাম, তোমাদের জ্বালায় কি একটু শান্তিতে ঘুমাতেও পারবো না? আগে যদি জানতাম বিয়ে করতে গেলে এত প্যারা সহ্য করতে হয়, তাহলে আমি বিয়েই করতাম না। পালিয়ে গিয়ে কাজী অফিসে কবুল বলে চলে আসতাম, এটাই ভালো ছিল। এই জ্বালা প্রাণে সয় নাগ। দুঃখ কষ্ট ঝাড়তে ঝাড়তে ফ্রেশ হতে চলে গেলাম। ঈশিতা আপু আমার যাওয়ার দিকে তাকিয়ে আছে। হয়তো ভাবেনি এমন রিয়েকশন দিব। তাতে আমার কি? আমি তো আমি। ফ্রেশ হয়ে বের হয়ে রেডি হতে বসালাম। এখন মেহেদি পরা হবে, সাথে ভাই বোনরা মিলে নাচ গান হবে, এই আর কি। তার চেয়ে বড় কথা হলো সুন্দর সুন্দর ছবি তুলতে হবে। ছটপট রেডি হয়ে নিলাম। গা সবুজ রঙের সারারা, সাথে 2 হাত ভর্তি চুড়ি, মুখে অল্প বিস্তর সাজ। বাগানেই মেহেদির আয়োজন করা হয়েছে। স্টেজে পারফরম্যান্সের ব্যবস্থা করা হয়েছে। পাশে আরেকটা স্টেজ করা হয়েছে আমাদের বসার জন্য। স্টেজের পাশেও বসার ব্যবস্থা আছে। বাগানে বসে অনেকেই মেহেদি পড়ছে। ঈশিতা আপু আমায় নিয়ে সবার মাঝে বসিয়ে দিল। এখানে আপাতত কোনো ছেলে নেই। একপাশে গান বাজছে, আর যে যার মতো মেহেদি পড়ছে। আমি যেতেই মহল কেমন পাল্টে গেল। মুহূর্তের মাঝেই আগমন হলো ছেলেদের। আদ্র গানের সাথে এন্ট্রি নিল। ওনার কাছে হিরো পুরো ফেইল। গা সবুজ রঙের পাঞ্জাবি, কালো পায়জামা, পাঞ্জাবির হাতা কনুই পর্যন্ত গোটানো, ফর্সা হাতে কালো ঘড়ি। সব মিলিয়ে আদ্রকে অনেক সুন্দর লাগছে। সবচেয়ে বড় কথা, আদ্র ঠোঁটে ফুটে ওঠা হাসি দেখে আমি ফিদা। এই মানুষটাকে হাসলে এত সুন্দর কেন লাগে? কারো নজর না লাগুক। আমি ভ্যাবলাকান্তের মতো আদ্রর দিকে তাকিয়ে আছি। এন্ট্রি শেষে আদ্র এসে আমার পাশে বসল। পাশে বসা ইভাকে বলল, মেহেদির ডালাটা দে তো। ইভা মেহেদির ডালা আদ্রর দিকে বাড়িয়ে দিল। আদ্র সেখান থেকে একটা মেহেদির টিউব তুলে নিয়ে আমায় বলল, হাত দে গু।
ইভা জিজ্ঞেস করল, মেহেদি দিয়ে তুমি কি করবে? আমার বউয়ের হাতে আমি মেহেদি পরিয়ে দিব গো। কি? তুমি মেহেদি পরাতে পারো? আমি ইভাকে বললাম, কিছু না বলে দেখতে থাক, তাহলেই বুঝতে পারবি। আদ্রর মনোযোগ দিয়ে হাতে ডিজাইন করছে। আশেপাশে অনেকেই অবাক হয়ে তাকিয়ে আছে। ইভা আর রোশনীও উপুর হয়ে দেখছে। ওদের এভাবে দেখার ধরন দেখে মনে হচ্ছে আলাদিনের চেরাগ পাওয়া গেছে, যেটা ওরা এত মনোযোগ দিয়ে দেখছে। আদ্র খানিকটা ডিজাইন করতেই ইভা চেঁচিয়ে বলল, আদ্র ভাই, তুমি তো হেব্বি সুন্দর মেহেদি দিতে পারো খো। আমি একটু ভাব নিয়ে বললাম, দেখতে হবে জামাইটা কার। আদ্র এক হাতের তালুর অংশে মেহেদি পরিয়ে দিচ্ছে, আর অন্য হাতে মেহেদি আর্টিস্ট আপু মেহেদি পরিয়ে দিচ্ছে। আশেপাশে সবাই বসে মেহেদি পড়ছে, সাথে গল্প করছে। উৎসব মুখর পরিবেশ যাকে বলে। হঠাৎ ইভা আমার দিকে তাকিয়ে চোখ ছোট ছোট করে প্রশ্ন করল, আদ্র ভাই যে এত সুন্দর মেহেদি দিতে পারে সেটা তুই জানলি কি করে? জিভ কাটলাম। ইস, ধরা পড়ে গেলাম। এখন ইভাকে কি করে বলবো ঈশিতা আপুর বিয়ের সময় আদ্র আমায় মেহেদি পরিয়ে দিয়েছিল। একটু ভেবে নিজেই নিজেকে সাহস দিলাম, আমারই তো বর, এখন তো বলা যেতেই পারে। ঈশিতা আপুর বিয়েতে আমার হাতের মেহেদি দেখেছিলি না? হ্যাঁ গো, ওটা ওনারই দিয়ে দেওয়া কি? ইভা অবাক চোখে চেয়ে আছে আমার দিকে। আমি ওরা চাউনিকে ইগনোর করে আদ্রর মেহেদি দেওয়া দেখায় মনোযোগী হলাম। একটু পরেই শুরু হলো আমাদের কাজিন মহলের ডান্স পারফরমেন্স। আমাদের বাড়িতে বিয়ে মানেই আমাদের কাজিনদের একটা গানে গ্রুপ পারফরমেন্স থাকবে। এবারও সেটার ব্যতিক্রম না। গান সিলেক্ট করা হয়েছে কি মেহেন্দি লাগাকে রাখো না গো। আমরা মেয়েরা একপাশে, ছেলেরা একপাশে। মেয়েদের মধ্যে আমি, ইভা, রোশনী, আরু, ভাবি, ঈশিতা আপু, তিথি আপু। ছেলেদের মধ্যে আদ্র, অব্র ভাই, রোশন, শিহাব ভাইয়া, শুভ ভাই, রুন্দ্র ভাই আর ইয়াদ ভাই। শুভ ভাই প্রথমে রাজি না হলেও তিথি আপুর চোখে রাঙানো দেখে রাজি হয়ে গেছে। এই জনই হয়তো বলে, পুরুষ তার শখের নারীকে যেমন ভালোবাসে তেমন ভয় পায়। রিসাব আর ইফাজ ভাইয়া পার্টিসিপেট করবে না। ওরা একপাশে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের পারফরমেন্স দেখছে। ডান্স শেষে হাঁপিয়ে গিয়েছি। আবার মেহেদি পড়তে বসে পড়লাম। এখনো অনেকটা মেহেদি পরা বাকি। এখন কাপল ডান্স চলছে। ঈশিতা আপু আর শিহাব ভাইয়ার ডান্স শেষে এবার পালা ইভা আর ইয়াদ ভাইয়ের। ওরা দুজন নাচ কম ঝগড়া বেশি করছে মনে হচ্ছে। ইভা আর ইয়াদ ভাইয়ের নাচ দেখে হাসতে হাসতে আমাদের অবস্থা কাহিল। ছোটবেলা থেকেই ওদের বন্ডিং এমনি। সাপ আর বেজির মতো একজন আরেকজনের পিছনে লেগে থাকে। ইয়াদ ভাইয়া বাড়িতে আসলে দেখা যায় দুজনের মারামারি। এদিকে আমার মেহেদি পড়া শেষ। খুঁটিয়ে খুঁটিয়ে মেহেদির ডিজাইন দেখছি। হাতের তালু সম্পূর্ণটা জুড়ে আছে একটা নামের বিচরণ। মেহেদির ডিজাইনের সুন্দর করে ফুটিয়ে তোলা তার নাম।